মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। সংকেত অডিও স্টোরি কোনোভাবেই একে সমর্থন করে না। আজ আপনারা শুনবেন অশোকেন্দু চ্যাটার্জির কাহিনী অবলম্বনে রঘুনাথ তান্ত্রিক ও কর্ণপিশাচিনী। গল্পে ব্যবহৃত হওয়া তন্ত্রমন্ত্র বা কালো জাদু কোনো রকম কুসংস্কারকে প্রশ্রয় দেওয়ার জন্য নয়। এগুলি শুধুমাত্র গল্পের রোমাঞ্চকর আবহাওয়া তৈরির জন্য ব্যবহার করা হয়েছে। সমগ্র পরিচালনায় টিম সংকেত অডিও স্টোরি, পোস্টার ডিজাইন ও সাউন্ড স্পেশাল এফেক্টসে সায়ন, গল্প পাঠে সুরঞ্জনা এবং আমি অরূপ। ধন্যবাদ জানাই আমাদের সকল শ্রোতাদের আমাদের পাশে থাকার জন্য, আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আমরা আশা করব ভবিষ্যতেও আপনারা এভাবেই আমাদের পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা থাকলে ভবিষ্যতে আমাদের চলার পথ আরও সুদৃঢ় হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমাদের আপলোড করা গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। শুনতে থাকুন, সঙ্গে থাকুন আর গল্পের দুনিয়ায় হারিয়ে যান। আমাদের রবিবারের আড্ডাটা রঘুনাথ চক্রবর্তীর বাড়িতে বেশ ভালোই কাটত। রঘুনাথ চক্রবর্তী তার সারা জীবনে সঞ্চিত অভিজ্ঞতার ঝুলি নিয়ে নানা রকম আশ্চর্য ঘটনা আমাদেরকে শোনায়, আর আমরা তার অভিজ্ঞতাগুলো শুনতে শুনতে এক আশ্চর্য জগতের গহীনে বারবার হারিয়ে যাই। আমি মানে তীর্থঙ্কর বসু এবং আমার সহকারী রাজশ্রী। অফিসের কাজের ফাঁকে একটু আধটু লেখালেখি করাটা আমার একটা হবিও বলা যায়। রঘুনাথ চক্রবর্তীর সঙ্গে প্রথম আলাপটা আমারই হয়েছিল। লোকটাকে একটা পাগল সাইকো ছাড়া সেই মুহূর্তে আর কিছু বলেই ভাবতে পারিনি, কিন্তু পরে তার মনের কোণে ডুব দিয়ে বুঝেছি তার গভীরত্ব কতখানি, এবং আমরা খুঁজে পেয়েছি এক অসীম জ্ঞানভাণ্ডারের সন্ধান। তার সঙ্গে আমার আলাপটা আকস্মিকভাবেই হয়েছিল। একদিন বিকেলে শীতলা মোড়ের একটা দোকানে বসে চা খাচ্ছিলাম, আর খবরের কাগজের একটা ছোট্ট খবরে আমার চোখ চলে গিয়েছিল। তন্ত্র সাধনার ভয়ানক পরিণতি, জমিদার বাড়িতে রহস্যময় মৃত্যু, মৃত ব্যক্তির ছিন্নভিন্ন দেহ উদ্ধার, স্থানীয় লোকের ধারণা এটা তন্ত্র সাধনার ভয়ানক পরিণতি। এটুকু পড়ে বিস্তারিতভাবে আর পড়তে ইচ্ছা হলো না। খবরটা দেখে মনে মনে আমার হাসিই পেল। বিংশ শতাব্দীর এই জায়গায় দাঁড়িয়েও মানুষ যে কি ভয়ানক রকমের কুসংস্কারাচ্ছন্ন, ভাবলেও আশ্চর্য হতে হয়। একটা সিগারেট ধরিয়ে কাগজটা ভাঁজ করে রাখতে যাচ্ছি, এমন সময় একটা গুরুগম্ভীর কণ্ঠস্বরে চমকে পাশে ফিরে তাকালাম। কি খবরটা পড়ে বিশ্বাস হলো না বুঝি? অবশ্য তোমাদের আর দোষ কি, তোমরা তো আজকালকার ছেলে মেয়ে। দেখলাম বলিষ্ঠ চেহারায় ঈষৎ গৌরবর্ণ, মুখে সাদা ধবধবে দাড়ি নিয়ে ষাটার্ধের এক প্রবীণ ভদ্রলোক আমার পাশেই বসে আছে। তার চোখে রয়েছে শান্ত দৃষ্টি এবং ঠোঁটের কোণায় এক শুভ্র শীতল হাসি নিয়ে আমার দিকে চেয়ে আছে। আমি একটু বেশ অবাকই হয়ে গেলাম এবং রাগও হলো। বললাম, আচ্ছা, আপনাকে তো একজন শিক্ষিত লোক বলে মনে হচ্ছে, আর আপনি এগুলোকে প্রশ্রয় দিচ্ছেন? আমার কথায় বিন্দুমাত্র বিচলিত না হয়ে শান্তভাবে লোকটি আমাকে একটা আশ্চর্য প্রশ্ন করে বসল। আপনি প্রেতজনিতে বিশ্বাস করেন? আমি অবাক হয়ে বললাম, মোটেই না, আমি একজন নাস্তিক। এসব আজগুবি গালগল্প আর কুসংস্কারে আমার বিশ্বাস নেই। তুমি কখনো ইন্ডিয়ান মাইথোলজি নিয়ে পড়াশুনো করেছো, বা তন্ত্র সাধনার গূঢ় প্রক্রিয়া সম্পর্কে কিছু জানা আছে? এই যা, আপনাকে তুমি বলে ফেললাম, কিছু মনে করবেন না। লোকটাকে বেশ একটু ইন্টারেস্টিং বলে মনে হচ্ছিল। আমি লজ্জিত কণ্ঠে বললাম, এমা ছিছি, এভাবে বলবেন না। আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনি আমাকে তুমি করেই বলতে পারেন। আমার নাম তীর্থঙ্কর বসু, আর ইন্ডিয়ান মাইথোলজিতে আমি একেবারেই গোলা ব্যক্তি। শান্ত কণ্ঠে ভদ্রলোক বললেন, তাহলে কিসের ভিত্তিতে তুমি যৌক্তিকতা দেখাতে যাচ্ছ? আসলে কি জানো তীর্থঙ্কর, আমরা এই আধুনিক বিজ্ঞানের পরিকাঠামোর মধ্যে থেকে বারবার ভুলে যাই যে আমরা রামায়ণ আর মহাভারতের মতো দেশে জন্মেছি। যদি রাম থাকে তাহলে রাবণও থাকবে, আর যদি শুভ শক্তি থাকে তাহলে অশুভ শক্তিও থাকবে।
আমাদের চারপাশে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যায় যা চাক্ষুষ বিচার করার মতো ক্ষমতা সকলের থাকে না। কথাটাকে একেবারে অবমাননা করতে পারলাম না, যদিও আমার কাছে এগুলি নিতান্তই অর্থহীন। তবু আমি বললাম, কেন, আপনার জীবনে এমন কোনো অভিজ্ঞতা আছে নাকি? ভদ্রলোক একটু হেসে বললেন, অভিজ্ঞতা শুধু একটা নয়, অনেক আছে। তবে আজ নয়, একদিন আমার বাড়ি চলে এসো, সেদিন জমিয়ে বসে আড্ডা দেওয়া যাবে আর তোমার লেখার খোরাকও জুটবে। আজ আমি উঠি, এখনই বৃষ্টি নামবে। এই বলে সে আমাকে তার বাড়ির ঠিকানাটা দিয়ে চলে গেলেন। বঙ্কুবিহারী রোড, 6 নম্বর গলি, রঘুনাথ চক্রবর্তী। আমিও কিছুক্ষণ বসে থেকে উঠতে যাব এমন সময় মুষলধারে বৃষ্টি। দুটো জিনিস আমাকে ভাবতে বাধ্য করাল এবং তার বাড়িতে অজানা আকর্ষণে টেনে নিয়ে গেল। আমি তো তাকে ভুলেও বলিনি যে আমি একজন লেখক। তাহলে তিনি কি করে জানলেন সে কথা? আর বৃষ্টি, আচ্ছা, মানুষটা কি ভূত ভবিষ্যৎ সব বলে দিতে পারে? পরদিন ছিল রবিবার। বিকেল 5টা নাগাদ চলে এলাম তার বাড়িতে। বঙ্কুবিহারী রোডের কাছে 6 নম্বর গলিতে একটা ছোট্ট পুরনো আমলের বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালাম। দেখলাম দরজার সামনে লেখা, সিস্টেমেটিক প্যারানর্মাল ইনভেস্টিগেশন এজেন্সি অ্যান্ড অ্যাস্ট্রোলজি, মিস্টার রঘুনাথ চক্রবর্তী। যাই হোক, কলিং বেলটা চাপলাম। কিছুক্ষণের মধ্যে একজন চাকর গোছের লোক এসে দরজা খুলে দিল। কাকে চাই? আগে রঘুনাথবাবু বাড়িতে আছেন? আমাকে 1 মিনিট দাঁড়াতে বলে চাকরটি ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে বলল, আসুন আমার সঙ্গে। বলে আমাকে ঘরের ভেতরে নিয়ে গেল এবং বাইরের বৈঠকখানায় বসতে বলল। দেখলাম ঘরের দেওয়ালে থরে থরে সাজানো আছে বিভিন্ন ধরনের বই। উঠে গিয়ে একটা বই হাতে নিয়ে ঘাঁটছি, অ্যাস্ট্রোলজি অব দ্য সায়েন্টিফিক টেম্পার। এমন সময় রঘুনাথবাবু ঘরে প্রবেশ করলেন। আরে তীর্থঙ্কর যে, তুমি এসেছো। বড্ড একা অনুভব করছিলাম আজ, জানো। তুমি আসলে মনটা খুব ভালো লাগলো। এসো, বসো। আমরা বসলাম। রঘুনাথবাবু তার চাকরকে হেঁকে বলল, গোবিন্দ, 2 কাপ চা নিয়ে আয়। এবার আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনি তো একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর, তাহলে অ্যাস্ট্রোলজি জিনিসটা কি করে? রঘুনাথবাবু একটু হেসে বললেন, দেখো, আমার চরিত্রটা একটু অন্য ধাঁচের। সেটার পেছনে অবশ্য অনেক কারণ আছে। তোমার সঙ্গে যখন আলাপ হলো এবং আড্ডা যখন দিতে বসেছি, তখন তোমাকে সবটাই বলা উচিত। আমাদের গ্রামের বাড়ি বেতকণ্ঠপুর এবং আমার বাবা ভৈরবনাথ চক্রবর্তী ছিলেন খুব বড় মাপের একজন নিষ্ঠাবান সেকেলে ব্রাহ্মণ পণ্ডিত ও জ্যোতিষান। ভৈরবনাথের নামে দূর দূর পর্যন্ত লোক তাকে এক ডাকে চিনত। হাত দেখা, কুষ্টি নির্বাচন, শান্তি সস্তায়ন, হোম যজ্ঞ সব কাজই বাবা করতেন। সকলে তাকে সম্মানও করত, তেমনি ভয়ও পেত। কারণ আমার বাবা তন্ত্রবিদ্যার বিশেষ কিছু ক্ষমতায় সিদ্ধি লাভ করেছিলেন। যজমান বাড়ি থেকে ডাক এলেই বাবাকে ছুটতে হতো, আর আমিও একটা পুটুলি নিয়ে নাচতে নাচতে সঙ্গে যেতাম। সেসব একটা দিন ছিল এক সময়। এসবের প্রতি আমার বরাবর আগ্রহ দেখে মনে মনে বাবা বুঝেছিলেন যে তার ঔরসজাত সন্তান হওয়ার দরুন তার সমস্ত বিদ্যার উত্তরাধিকারী আমি। তাই তিনি আমাকে বিশেষ কিছু ক্ষমতা দান করেছিলেন। তবে সেটারও একটা গল্প আছে, পরে এক সময় বলবো। সিদ্ধান্ত নিয়েছিলাম যে প্রেত তত্ত্ব নিয়ে পড়াশুনো করব। তাই বাড়ি ছেড়ে 5 বছর বেনারস বিশ্ববিদ্যালয় থেকে প্রেততত্ত্ব নিয়ে পড়াশুনো করি। আর জ্যোতিষ ব্যবসাটা বংশানুক্রমিকভাবে পেয়েছি, সেটা তো বললামই। জ্যোতিষ ব্যবসাটা যেহেতু বংশানুক্রমিকভাবে চলে আসছে, তাই ওটাকেও সঙ্গে রেখে দিয়েছি। তাই আমার কাছে জ্যোতিষ ও বিজ্ঞান দুটোই আছে। তার মানে আপনি একজন তান্ত্রিক? হ্যাঁ, সেটা বলতে পারো। একজন তান্ত্রিকও বলতে পারো, আবার ভূতান্বেষীও বলতে পারো। এই পৃথিবীর মধ্যে এমন কিছু কিছু ঘটনা আছে
যেগুলো যুক্তি ও বিজ্ঞানেরও বাইরে। বিশ্বাস অবিশ্বাসটা সম্পূর্ণ নিজের মনের বিষয়। এমন সময় ঝমঝম করে বৃষ্টি নামলো। গোবিন্দ এসে চা দিয়ে গেল। আমি গতকালের খবরের কাগজের কথাটা মনে পড়ে যাওয়াতে জিজ্ঞাসা করলাম, শুনেছি এসব সাধনা করতে গেলে ভয়ঙ্কর পরিণতি ঘটে, এসব কি আদৌ সত্যি? আপনি বলছিলেন আপনার জানা অনেক গল্প আছে, সেগুলো যদি বলেন তাহলে আমার লেখার একটু সুবিধা হয় আর কি। রঘুনাথ আমার দিকে তাকিয়ে বলল, গল্প নয়, গল্প নয়। ঘটনার মধ্যে কিছু ঘটনা আছে যেগুলো আমার ঠাকুর দাদার বাবার মুখে শোনা, আর বাকিটা সব আমি নিজে চাক্ষুষ প্রত্যক্ষ করেছি, বুঝলে। এসব অভিজ্ঞতা সবার জীবনে ঘটে না, সব কিছুই তোলা আছে স্মৃতির আলমারিতে। চায়ে চুমুক দিয়ে রঘুনাথ বলতে আরম্ভ করলো, একটা ঘটনার কথা বলি যা আমি চাক্ষুষ প্রত্যক্ষ করেছিলাম। একদিন সকালবেলায় বৈঠকখানায় বসে আছি, এমন সময় আমার চাকুর গোবিন্দ এসে একটা চিঠি ধরিয়ে দিল। চিঠির বিষয়বস্তু ছিল এই: প্রিয় রঘুনাথ, আশা করি কুশলেই আছো, কিন্তু আমি কুশলে নেই। জীবনের শেষ প্রান্তে এসে তোমাদের কথা খুব মনে পড়ছে। জীবনে যে পাপ করেছি তার প্রায়শ্চিত্ত করার সময় হয়তো এসে গেছে। শত চেষ্টা করে ওই কালগ্রাসী লোভ থেকে মুক্তি পেলাম না, তার ফলস্বরূপ এই ভয়ঙ্কর দুর্বিপাকে পড়েছি আমি। সেদিন যদি তোমাদের কথা শুনতাম তাহলে হয়তো। যাই হোক, আমার কাছে সময় বেশি নেই, যত শীঘ্র পারো এখানে চলে এসো। জীবনের শেষ স্বীকারোক্তিটা তোমার কাছে দিয়ে যেতে চাই, পারলে আমাকে ক্ষমা করো। ইতি শিবশঙ্কর ভট্টাচার্য। এবার আমি জিজ্ঞেস করলাম, শিবশঙ্করকে? রঘুনাথ একটু থেমে গম্ভীরভাবে বলল, শিবশঙ্কর এক সময় আমার সহপাঠী ছিল এবং আমার বাবার শিষ্য। আমার বাবা সাধারণত শিষ্য ফিষ্য কাউকে করতেন না, কিন্তু শিবশঙ্করের কাছে অনেক আগে একটা পুরনো ঋণ শোধ করার ছিল, তাই তাকে শিষ্য করতে রাজি হয়েছিল। শিবশঙ্কর বরাবরই ছিল একটু অন্য মন মানসিকতার লোক, অত্যন্ত লোলুপ প্রকৃতির, এবং নিম্ন পিশাচ তন্ত্রে ওর ছিল ভয়ানক রকমের আগ্রহ। কেমন চুপচাপ হয়ে থাকতো। এমন কিছু কিছু মানুষ আছে যারা তন্ত্র সাধনাকে সৃষ্টির কল্যাণের জন্য ব্যবহার না করে বরং নিজের স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করে থাকে। শিবশঙ্কর ছিল তাদের মধ্যে একজন। তার এরূপ আচরণে আমি স্পষ্ট বুঝতে পারলাম যে তার মনের কোণে সে কোনো এক অভিপ্রায় লুকিয়ে রেখেছে। এইভাবে আরো 3 মাস কেটে গেল। একদিন সন্ধ্যাবেলায় শিবশঙ্কর আমার বাবার কাছে গিয়ে নিজের মনের অভিসন্ধি ব্যক্ত করল। গুরুদেব, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, এবং আমি আপনার শিষ্য, আর আপনি আমার গুরু হওয়ার দরুন আমার এই আর্জি আপনাকে রাখতেই হবে গুরুদেব। আমি কর্ণপিশাচিনী সাধনার বিদ্যা অর্জন করতে চাই, আপনাকে এই বিদ্যা আমাকে দান করতেই হবে। এই কথা শুনে আমার বাবা তো রীতিমতো অবাক হয়ে বললেন, এ তুমি কি বলছো শিবশঙ্কর? তুমি কেন কেন এই ভয়ানক সাধনা শিখতে চাইছো? এ সাধনার পরিণতি বড় ভয়ঙ্কর। জীবনে কষ্ট ছাড়া কিছুই লাভ করতে পারবে না তুমি। জীবনটা নরক হয়ে উঠবে। আর আমার কাছ থেকে যে বিদ্যা তুমি অর্জন করেছো তা সব বৃথা হয়ে যাবে। না না না, এ অনুরোধ আমাকে করো না। কিন্তু শিবশঙ্করও ছিল নাছোড় বান্দা পাত্র। কিছুতেই তার মনের পরিবর্তন হলো না। আমিও তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু কোনো ফল হলো না। একদিন সন্ধ্যাবেলায় বাবা বৈঠকখানায় বসে আছেন, এমন সময় শিবশঙ্কর সেখানে গিয়ে হাজির হলো এবং আমার বাবাকে বলল, আপনি যখন আমাকে এই বিদ্যা শেখাবেনই না, তাহলে এ প্রাণ আমি আর রাখবো না। আমার বাবা বুঝেছিলেন
শিবশঙ্করের মনের লালসার যে দাবানল জ্বলে উঠেছে তাকে শান্ত করা অসম্ভব। তখন আমার বাবা তাকে বললেন, তোমাকে এ বিদ্যা আমি দান করতে পারবো না, তবে আমি একজনের সন্ধান বলে দিচ্ছি। তুমি সন্তুষ্ট তাকে করতে যদি পারো, তিনি তোমাকে এই বিদ্যা লাভের উপায় বলে দেবে। তারপর বহু বছর কেটে গেছে, তার কথা এক প্রকার প্রায় ভুলেই গেছিলাম। এই পর্যন্ত বলে রঘুনাথ চুপ করল। বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। রঘুনাথ উঠে গিয়ে তার বিশাল গড়গড়াটায় উৎকৃষ্ট মানের তামাক পরিবেশনে টানতে লাগলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, এই কর্ণপিশাচিনী বিদ্যা এমন কি যার সাধনায় ভয়ঙ্কর পরিণতি হতে পারে? রঘুনাথ মৃদু হেসে আমার দিকে তাকিয়ে বলল, রুদ্রজামল তন্ত্রমতে কর্ণপিশাচিনী হল 64 যোগিনীর এক যোগিনী, দেবী মাতঙ্গীর একটি ভয়ঙ্কর রূপ। আবার ভূত ডামর তন্ত্রমতে কর্ণপিশাচিনী হল মহাশক্তিধারী যোগিনী। কর্ণপিশাচিনীর সাধনা হলো খুব নিম্ন শ্রেণীর একটি তন্ত্র সাধনা। সাধক এই সাধনায় যদি সিদ্ধি লাভ করতে পারে, তাহলে সৃষ্টির অনেক ক্ষমতা সে লাভ করে, যে কোনো মানুষের ভূত ভবিষ্যৎ সাধক বলে দিতে পারে এবং বিপুল ধনসম্পত্তির আয়ত্তাধীনে চলে আসে। তবে তার জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয় সাধককে। এই সাধনার পথ বড় দুর্গম, এতে সাধকের প্রাণও সংশয় হতে পারে। তাহলে শিবশঙ্কর ভট্টাচার্যের কি পরিণতি হলো এবং শেষ পর্যন্ত এই বিদ্যা কি সে অর্জন করতে পেরেছিল? তার সঙ্গে আপনার কোনোদিন দেখা হয়নি? রঘুনাথ চুপ করে থেকে বলল, ঘটনার তো এখানেই শুরু। চিঠিটা হঠাৎ সেদিন পেয়ে আমি বুঝতে পারলাম যে শিবশঙ্করের জীবনে ভয়ানক কোনো বিপদ ঘনিয়ে এসেছে। তার দিন দুয়েক পর আমি তার গ্রামের বাড়ি চণ্ডীপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। পরদিন বেলা 12:30 নাগাদ বেরিয়ে পড়লাম। কলকাতা থেকে চণ্ডীপুর প্রায় 200 কিলোমিটারের মতো। আমার বাস কলকাতাকে পেছনে ফেলে দুর্বার গতিতে ছুটে চলল। তখন ছিল শীতকাল। বাস থেকে নেমে আমি যখন চণ্ডীপুরের মাটিতে পা রাখলাম, তখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছে। সূর্য প্রায় ডুবে ডুবে। অজপাড়া গা, যতদূর নজরে পড়ছে সবুজ ধান ক্ষেতের সারি। শীতের পড়ন্ত বেলার সোনালি রোদ এসে পড়েছে। ধানের শিশিরের উপর বিন্দু বিন্দু কুয়াশাও জমতে শুরু করেছে ইতিমধ্যে। আর সেই সঙ্গে পৌষের শুভ্র শীতল হাওয়ায় ঠিক যেন মনে হচ্ছে পথ ভোলা কিছু শিশুর দল উন্মত্ত হয়ে খেলে চলেছে আপন মনে। চারিদিকে পাখির কিচিরমিচির, সারাদিন পর তারা নিজের বাসায় ফিরছে। বড়ই মনোরম দৃশ্য ছিল সেটা। সরু আঁকা বাঁকা পথ পেরিয়ে আমি জঙ্গলের রাস্তায় এসে পড়লাম। পড়ন্ত বেলায় এক অপরূপ শোভা যেন চতুর্দিকে বিরাজমান। সত্যি অদ্ভুত রূপ প্রকৃতির, কোনো কিছুর সঙ্গে এর উপমা দেওয়া ব্যর্থ। এইসব নানা কথা ভাবতে ভাবতে হঠাৎ এক সময় গ্রামের শেষ প্রান্তে একটা বিশাল দোতলা পুরনো বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বহু আগে একবার শিবশঙ্করের সঙ্গে তাদের গ্রামের বাড়িতে আসতে হয়েছিল, তাই বাড়ির রাস্তাটা চিনতাম। বাড়ির সামনে প্রকাণ্ড একটা গেট। গেট ঠেলে ভেতরে পা রাখতেই থমকে দাঁড়ালাম। কেমন একটা আষ্টে গন্ধ ছড়িয়ে রয়েছে এই বাড়ির বাতাসে। কোথাও কোনো পাখির ডাক নেই, কোথাও কোনো ঝিঝি পোকার ডাক নেই। চারিদিকে নোংরা আবর্জনা ছড়িয়ে রয়েছে। এবার হঠাৎ একটা জিনিস লক্ষ্য করলাম এবং দেখা মাত্রই আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। মোটা মোটা কিছু কাঠ দিয়ে সমগ্র বাড়িটাই ঘেরা, এবং ভালো করে লক্ষ্য করে দেখলাম এই কাঠগুলো শ্মশানের পোড়া কাঠ। আমি স্পষ্ট বুঝতে পারলাম যে কোনো অশুভ শক্তির আগমন ঘটেছে এখানে। আস্তে আস্তে আমি বাড়ির ভিতরের দিকে এগিয়ে গেলাম। বড় দরজা ঠেলে ভেতরে ঢুকলাম।
বিশাল বড় ঘরের একটা ক্ষীণ আলো জ্বলছে, কেউ কোথাও নেই। কেমন একটা থমথমে পরিবেশ। এর আগে যখন আমি এসেছিলাম তখন আমার স্পষ্ট মনে আছে লোকে লোকারণ্য ছিল এ বাড়ি, কিন্তু আজ এত ভয়ানক রকমের নিস্তব্ধ কেন? আমি শিবশঙ্করের নাম ধরে ডাকতে যাব এমন সময় উপরের ঘর থেকে একটা ভয়ানক চিৎকার শুনতে পেলাম। তাড়াতাড়ি উঠে গিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকতে ক্ষীণ আবছা আলোয় দেখলাম একটা কালো চাদর মুড়ি দিয়ে বিছানায় অসুস্থ জীর্ণ রোগীর মতো শয্যাশায়ী শিবশঙ্কর। সে যে ভয়ানক রকমের অসুস্থ সেটা বুঝতে বাকি রইল না। আমি ধীরে ধীরে তার কাছে গেলাম। ঘরের ক্ষীণ আলোয় তার শরীরটা ভালোভাবে বোঝা যাচ্ছিল না। ঘরে কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে অস্বস্তিকর পরিবেশ, চারিদিকে ভ্যাপসা সেই আষ্টি গন্ধটা। আমি গিয়ে তার খাটের পাশে বসলাম। এবারে সে আমার উপস্থিতি হয়তো বুঝতে পারল। আমাকে দেখে তার ভয়ার্ত শীর্ণ মুখে মৃদু স্বস্তির চিহ্ন ফুটে উঠল। আমি তাকে বললাম, এসব কি অবস্থা শিবশঙ্কর? কি করে হলো? শিবশঙ্কর ধীরে ধীরে কম্পিত গলায় বলল, তুমি এসেছ, এবার আমি একটু শান্তিতে মরতে পারবো। এসব তুমি কি বলছো শিবশঙ্কর? তোমার এই দুর্দশার কারণ কি? আমাকে সবকিছু খুলে বলো। কম্পমান হাতে টেবিলের উপর থেকে এক গ্লাস জল খেয়ে ধীরে ধীরে সে বলতে লাগলো, আর আমি মন্ত্রমুগ্ধের মতো সেগুলো শুনতে লাগলাম। তার কথাগুলো আমি নিজের ভাষায় ব্যক্ত করছি। তোমরা তো জানতে যে নিম্নতন্ত্রের প্রতি আমার বরাবরই আগ্রহ ছিল। তার একটাই কারণ, বিপুল ধনসম্পত্তির অধিকারী হওয়া। গুরুর কথা অনুযায়ী আমি চলে গেলাম আসামের এক শ্মশানে। সেখানে সাধনা করত কিচক নামে এক অঘুরি বাবা। নিম্নতন্ত্রের পিশাচ সাধনায় সে ছিল ভয়ানক রকমের সিদ্ধ। বহু পথ অতিক্রম করে এক সন্ধ্যায় আমি শ্রান্ত ক্লান্ত দেহ নিয়ে শ্মশান বদ্ধভূমিতে এসে উপস্থিত হলাম। চারিদিকে নিস্তব্ধ, দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদী তার আপন খেয়ালে কুলকুল শব্দে বয়ে চলেছে। হাত চড়া পেঁচা উড়ে গিয়ে পাশের একটা গাছে বসলো। মনে কেমন যেন ভয় হতে লাগলো। কিছু দূর এগিয়ে যেতে একটা জ্বলন্ত চিতা দেখতে পেলাম, আর দেখলাম তার পাশে দীর্ঘকায় ছাইভস্য মাখা এক অঘরী ধ্যানস্থ অবস্থায় বসে আছে। তার সামনে সিঁদুর, ফল, নাম না জানা অদ্ভুত ধরনের কিছু ফুল, পচা মাংস, মদ আর আস্ত একটা মরার খুলি। আমি ধীরে ধীরে তার কাছে গেলাম। শরীর এতটাই ক্লান্ত ছিল যে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। জ্ঞান হারিয়ে পড়ে গেলাম তার সামনে। কখন জ্ঞান ফিরল জানি না, কিন্তু যখন জ্ঞান ফিরল তাকিয়ে দেখলাম জ্বলন্ত চিতার পাশে আমি শুয়ে আছি, আর আমার সামনে অঘরী বাবা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি উঠে গিয়ে তাকে প্রণাম করলাম। অঘরী বাবা বললেন, তুই কি চাস? কেন এসেছিস সেখানে? তার চোখের তেজ এমনই যে চোখে চোখ রাখা যায় না। আমি তাকে কর্ণপিশাচিনীর বিদ্যা লাভের কথা বললাম। শুনে সে ভয়ানক হাসিতে ফেটে পড়ল। তারপর হঠাৎ হাসি থামিয়ে হিংস্র ক্রুদ্ধ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, যা 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 এখান থেকে চলে যা, এলে মরবি। এসব সবার জন্য নয়, যা যা। আমি অঘরী বাবার পা জড়িয়ে ধরলাম, কাকুতি মিনতি করে কাঁদলাম, কিন্তু তবুও তিনি আমার কোনো কথাই শুনলেন না।
তিনি আবার ধ্যানস্থ হলেন। আমি তার সামনে সেইভাবে বসে রইলাম গ্যাঁট হয়ে। 3 দিন খিদে তৃষ্ণা বর্জন করে সেইভাবে বসে রইলাম। এবার অঘরী বাবা চোখ খুলল। উঠে তিনি দেখলেন যে আমি সেভাবেই বসে আছি। তখন তিনি উঠে এসে একটা মড়ার খুলি আমাকে দিয়ে বললেন, এনে খা এটা খা। দেখলাম তার ভিতরে আটা জাতীয় কিছু একটা গোলা। কিছু না ভেবেই খেয়ে ফেললাম। অঘরী বাবা তখন বললেন, যা বলবো করতে পারবি? হ্যাঁ বল। আগে পারবো বাবা, বলুন কি করতে হবে। হ্যাঁ ঠিক আছে, শোন, এখান থেকে 15 দিন পর অমাবস্যা। কাল থেকে তো সাধনা শুরু। তোকে 13 দিন ধরে ঘোর সাধনা করতে হবে। তোকে শেখাতাম না, বুঝলি, তোকে শেখাতাম না, কিন্তু অদৃষ্ট কেউ বদলাতে পারে না। তোর ভাগ্যে যা আছে তা কেউ বদলাতে পারবে না। কাল থেকে এই পোশাক পরে থাকবি, খুলবি না। আর এই মরার খুলিটা নোংরা, এই টোকাটা খাবি, ধুবি না কিন্তু 12 দিন এইরকম সাধনা করে কোনো একটা প্রাণীর বলি দিবি। আর শেষের দিন নিজের হাত কেটে রক্তদান করে কর্ণপিশাচিনীকে আহ্বান করবি। কিন্তু মনে রাখিস, কর্ণপিশাচিনীকে বশে রাখতে প্রতি অমাবস্যায় একটি করে বলি দিবি। আর ভুলেও কোনো নারীর সংস্পর্শে যাবি না, তাহলে নিশ্চিত মৃত্যু। যা 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 এখান থেকে। অঘরী বাবা আমাকে পূজার সমস্ত উপাচার, নিয়ম কানুন, মন্ত্র সবে দীক্ষিত করলেন। এসব সাধনা লোকালয় করলে হয় না, নির্জন কোনো শ্মশান বদ্ধভূমিতে করাই উচিত। তাই সেখান থেকে 7 মাইল দূরে গাম্বুর নদীর তীরের একটা শ্মশানে শুরু করলাম আমার সাধনা। 13 দিন ধরে চলল ঘোর সাধনা। প্রয়োজনীয় দ্রব্য, মরার খুলি, মদ, মাংস, নোংরা গাছপালা, যেখানে মলমূত্র পরিত্যাগ করার স্থানে জন্মায়, আর একটা আস্ত ছাগল ইত্যাদি জিনিস জোগাড় করে শুরু করলাম সাধনা। নোংরা এঁঠো কাটা খেতাম, স্নান করতাম না। তখন আমি মরিয়া হয়ে ভালো মন্দ বিচার করার ক্ষমতা লোপ পেয়েছি। সাধনা করে চলেছি, ঘোর সাধনা। আস্তে আস্তে আমার সর্বাঙ্গে কেমন কালশিটে মার্কা দাগ পড়তে লাগলো। 13 দিনের মাথায় আমি যে গাছতলায় বসে সাধনা করতাম, সেই গাছের উপরে 2টো পায়রার বাসা ছিল। আমি সেই পায়রাগুলোকে গাছ থেকে পেড়ে তাদের গলা কেটে বলি দিয়ে তাদের রক্তে কর্ণপিশাচিনীর আহুতি দিলাম। এরপর আমার শরীর ধীরে ধীরে আরো কালশিটে হয়ে যেতে লাগলো। বুঝলাম নররক্ত ছাড়া সাধনা হচ্ছে না। আমি নিজের হাত কেটে রক্ত দিয়ে কর্ণপিশাচিনীর আহ্বান করলাম। এইভাবে সাধনা চলল। 20 দিনের মাথায় শ্মশান বদ্ধভূমির আকাশে কালো কালো মেঘ জমতে শুরু করলো। কিছু মুহূর্ত হঠাৎ একটা মিষ্টি গন্ধে ভরে গেল চারিদিকে। দেখতে পেলাম হাঁটু পর্যন্ত বেষ্টিত চুল, অদ্ভুত সুন্দর অথচ ভয়ঙ্কর এক নারী মূর্তি আমার সামনে দাঁড়িয়ে। এবার আমার কানে কানে ফিসফিস করে সে বলল, আমার রক্ত চাই। আমাকে রক্ত দে। আমি তখন আমার পাশে থাকা রামদা দিয়ে ছাগলটার গলা কেটে তার রক্তে আহুতি দিলাম। এবার সেই মেহেলি কণ্ঠস্বর বলল, বল, কি চাস তুই আমার কাছে? আমি জানতাম কর্ণপিশাচিনীকে যদি ভার্যাভাবে গ্রহণ করা যায়, তাহলে সারা জীবন বিপুল ধনসম্পত্তির মধ্যে আমি থাকব। তখন আমি তাকে বললাম, আমি সারা জীবন আপনার সঙ্গ পেতে চাই। তবে তুই আমাকে ভার্যাভাবে গ্রহণ কর। তবে তাই হোক, আমি আপনাকে ভার্যাভাবে গ্রহণ করলাম। আর সেটাই ছিল আমার জীবনের কাল।
আমার নাম ডাক খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। আমি যে কারো ভূত ভবিষ্যৎ বলে দিতে পারতাম এবং প্রতি রাতে পিশাচিনীর সঙ্গ পেতে লাগলাম। কিন্তু এ সুখ বেশি দিন সইল না। মানব আর দানবের মেলবন্ধন কখনো সম্ভব নয়। একদিন সকালে উঠে দেখলাম আমার সারা গায়ে কালশিটে পোড়া পোড়া সেই দাগটা আবার বেশি করে দেখা দিয়েছে। বাইরের ঘর থেকে বেরোতে যাব এমন সময় গা গুলিয়ে রক্তভূমি হতে লাগলো। ধীরে ধীরে রক্ত শূন্য হতে লাগলাম। বুঝতে পারলাম পিশাচিনীর করাল গ্রাসে আমি একটু একটু করে শেষ হয়ে যাচ্ছি। নানা প্রকার চেষ্টা করেও পিশাচিনীর কবল থেকে মুক্তি পেলাম না। কেউ কিছু জিজ্ঞাসা করলে কিছু বলতে পারি না, কারণ আমি যদি কাউকে কর্ণ পিশাচিনীর সিদ্ধি লাভের কথা বলি তাহলে তৎক্ষণাৎ আমার মৃত্যু অনিবার্য। ধীরে ধীরে তার সঙ্গ আমার কাছে যেন নরকের মতো হয়ে উঠতে লাগলো। তার তেজ আমি সহ্য করতে পারছিলাম না। এখন আমার আর কোনো উপায় নেই। তিলে তিলে কষ্ট করে মরার চাইতে একবারেই আমি মৃত্যুবরণ করতে চাই, একবারেই। এই পর্যন্ত বলে শিবশঙ্কর থামল। আমি বুঝেছিলাম এই ভয়ানক অবস্থা থেকে মৃত্যুই একমাত্র নিষ্কৃতির উপায়। আর কোনো প্রকারেই তাকে রক্ষা করা সম্ভব নয়, কারণ কর্ণপিশাচিনীর গোপন কথা আমাকে বলে দিয়ে নিজের মৃত্যুকে নিজেই আহ্বান করেছে। বাইরে তখন বৃষ্টির দাপটটা একটু কমে এসেছে। রঘুনাথের বাইরের বিশাল দেয়াল ঘড়িটায় ঢং ঢং করে 9টা বাজলো। আমি জিজ্ঞাসা করলাম, তারপর কি হলো? রঘুনাথ বাইরের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, এর 2 দিন পর তার ছিন্ন ভিন্ন মৃতদেহটা পাওয়া যায়। তারই ঘরের মধ্যে চোখ দুটো ঠিকরে বেরিয়ে আছে, আর তার ঘাড় ভেঙে কে যেন পিছনে ঘুরিয়ে দিয়েছে। সারা গা কেমন পোড়া ছাইয়ের মতো রং। কেউ কেউ মনে করে তাকে খুন করা হয়েছে, আবার কেউ কেউ মনে করে তার তন্ত্র সাধনা করতে গিয়ে এইরূপ পরিণতি। মানুষের লোভ বড় ভয়ঙ্কর হয়। নিশ্চিত বিপদের কথা জেনেও মানুষ এই কালগ্রাহী লোভ থেকে নিষ্কৃতি পায় না, আর তার পরিণাম স্বরূপই মৃত্যুর দোরগোড়াতেও দাঁড়াতে হয়। নমস্কার, শুনছিলেন অশোকেন্দু চ্যাটার্জির কাহিনী অবলম্বনে রঘুনাথ তান্ত্রিক ও কর্ণপিশাচিনী। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, যাতে আমাদের গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর একটি বিশেষ ঘোষণা, এই করোনা ভাইরাসের সময় সকলে সুরক্ষিত থাকুন। নিজের এবং নিজের পরিবারের দায়িত্ব আপনার নিজেকেই নিতে হবে। এরপর অন্যদিন আমরা বাংলা সাহিত্যের অন্য একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলে সুরক্ষিত থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।